আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা প্রায় 1 ঘন্টা ধরে কথা বলছি। শেষ প্রশ্ন হচ্ছে, আপনি আগামীতে মধ্যপ্রাচ্য কোন দিকে যাচ্ছে, ইরান কোন দিকে যাচ্ছে, সামগ্রিক সিচুয়েশনটা কি হবে? ইসরায়েল কি আরো শক্তিশালী হয়ে উঠবে, নাকি আপনি যদিও একবার বলেছেন ইসরায়েল তার নিজের কবর করছে, আরেকবার শেষবার আপনার কাছে জানতে চাই যে সামনের দিনগুলোতে আমরা মধ্যপ্রাচ্যকে কিভাবে দেখব? আমি যেটা দেখলাম যে ইমাম খামেনি কিন্তু সে মারা গেলে কে ওই দায়িত্বে আসবে, তারপরে কে আসবে, তারপরে কে আসবে, এই জেনারেল মারা গেলে কোন জেনারেল আসবে, পুরো ব্যাপারটা কিন্তু সাজানো আছে, মানে পূর্ব নির্ধারিত সব, পূর্ব নির্ধারিত। এটা কিন্তু কোনো অটোক্র্যাট একটা ব্যক্তির শাসন না, এরান কিন্তু একটা সিস্টেম আছে। আমরা তো কখনো জানতে চাইনি তার গণতন্ত্রটা কেমন, তার সমাজটা কিভাবে চলে, এটা জানতে চাইনি। এখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে চলে, এটা একটা ব্যবস্থা। এই ব্যবস্থা যদি উচ্ছেদ না করতে পারে, সোকল্ড রেজিম, খমেনি মেরে ফেললে আমার শেষ হয়ে গেলে, ব্যাপারটা এত সহজ না। এটা একটা ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাটা ওরা উচ্ছেদ করতে পারবে না, কারণ এর শিকড় রয়েছে বহু গভীরে, সাইরাস দি গ্রেটের সাথে জড়িত আছে। ফলে এটা আমি বলছি যে আরও 7 দিন দেখতে হবে, যুদ্ধটা একটু লঙ্গার যদি হয়, আমার ধারণা যে ইসরায়েল থাকতে পারবে। ইন দ্য মিন টাইম কিন্তু খবর এসছে, আমি জানি না এই যে খবরের সত্যতা কতটুকু। খবরটা হচ্ছে যে সৌদি আরবের যে ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান, তিনি সবচাইতে বেশি দায়ী এই ইমাম খামেনিকে হত্যার জন্য। উনি মিডিয়ার সামনে বলেছেন যে ইরানে হামলা করা ঠিক হবে না। আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন তার কথা হয়েছে একান্তে, তখন তিনি বারবার করে অনুরোধ করেছেন যে ইমাম খামেনিকে হত্যা করুন। শোনেন, এমবিএস এবং এমবিজেড এই দুইজনেরই কিন্তু এরা খুব মুনাফিক। এমবিএস সে চাই টোটাল মুসলিম দুনিয়ার নেতা হতে, ঠিক আছে, তার রাজতন্ত্র যেটা ইসলাম অনুমোদন করে না, তার রাজনীতি নেই। ফলে এ হচ্ছে একটা ভোগবিলাসী মানুষ। তো ফলে সে সবসময় চায় যে ইরান ধ্বংস হোক। এখানে সে শিয়া সুন্নি ব্যাপারটা কাজে লাগে, এখানে শিয়া সুন্নি ব্যাপারটা হচ্ছে ইসলাম। তো এরা আসলে ইসলামের সাথে নেই, ঠিক আছে। ফলে ওরা এখন কি বলছে, তারা বলছে আমরা অসহায়, আমাদের আকাশ তারা ব্যবহার করেছে, আমরা ঠেকাতে পারিনি। তো এতকাল তুমি বিজ্ঞানী তৈরি করো না কেন, এতকাল তুমি যে সমস্ত অস্ত্র কিনেছো, তো সেগুলো কোথায় ছিল তোমার? তুমি যদি আজকে, আমি বলি, ইরান কিন্তু একবার প্রস্তাব দিছিল যে এই যে আমাদের যে হয়, হজ হয়, হজের যে পরিমাণ টাকা যায়, উমরাতে যে পরিমাণ টাকা যায়, এটার মালিক সৌদি আরব হতে পারবে না, এটা মুসলিম উম্মাহ হবে। তাই পৃথিবীর যেখানেই দরিদ্র মুসলিম দেশ আছে, এখান থেকে তাকে সহযোগিতা করবে, সে বিশ্বব্যাংক IMF-এর কাছে যাওয়া লাগবে না। এইসব প্রস্তাব এমবিএসরা নিতে পারে না, তাই না? ফলে এমবিএসরা এই মুনাফিকি গাদ্দারি করবে। এবং বাংলাদেশেও আমাদের দুর্ভাগ্য, পৃথিবীর এই ভিক্ষুক মুসলমানরা, আমরা যারা ভিক্ষুক, আমরা কিন্তু এমবিএসদের টাকায় চলে, এইসব মাদ্রাসাটা আছে না, এসব কিন্তু এমবিএসদের টাকায় চলে। এই জন্য প্যালেস্টাইনের রক্ত এদের শিহরিত করে না, এদের বিবেককে কষ্ট দেয় না। মাঝে মধ্যে একটা দুটো মিছিল করাকে ইসরায়েল এই প্যালেস্টাইনের পক্ষে থাকা বলে না, ওর থেকে বেশি মিছিল আমি করেছি, আমরা করেছি প্রাচ্য সংঘ, আমরাও করেছি। ফলে এইটা কোনো মিন করে না, মিন করা হচ্ছে প্যালেস্টাইনি জনগণকে মুসলিম উম্মার জায়গা থেকে ভাই হিসেবে দেখে লড়াই করা। এটা এরা করেনি কেন? এরা আসলে সৌদি আরবের টাকায় চলে, আর সৌদি আরব আমেরিকার করুণায় চলে। ফলে আমরাও আসলে ভায়া সৌদি আরবে আমরা মূলত আমেরিকারই দাসত্ব করছি। এই দাসত্ব থেকে মুসলিম উম্মাকে মুক্ত করতে হবে, মুসলিমকে একমাত্র আল্লাহর পরেই ভরসা করতে হবে, কোনো পরাশক্তির পরে না। তাহলে আমরা কি এরকম দেখতে পাবো যে আলী খামেনি শাহাদত বরণ করেছেন, এটা সত্য কথা, তো এখন যে মতাদর্শিক লড়াই, আত্মসম্মান বোধের যে লড়াই, এবং আরেকদিকে যে ভোগবাদের যে অবস্থা, এবং আমেরিকা সহ পশ্চিমাদের উপরে তাদের যে নির্ভরশীলতা, এই যে মতাদর্শিক যে লড়াই, এই লড়াইটা আরও দীর্ঘমেয়াদী হবে। আমি আপনার বলি, মাও সেতুংয়ের একটা বিখ্যাত উক্তি আছে, বলছে যে রাজনীতি হলো রক্তপাতহীন যুদ্ধ, আর যুদ্ধ হলো রক্তপাতময় রাজনীতি। ফলে এটাও রাজনীতি। ফলে এই যে রাজনীতি, এইটা আমাদের বুঝতে হবে, যুদ্ধ এবং রাজনীতি দুটোই রাজনীতি, দুটোই যুদ্ধ, একটা রক্তপাতহীন, একটা রক্তপাতময়। এই রাজনীতি মানটাই হচ্ছে ক্ষমতাকে টেক ওভার করা। ক্ষমতাকে টেক ওভার করা মানে এই দুনিয়ায় একটা ব্যবস্থাকে জারি রাখা, প্রতিষ্ঠিত করার যে লড়াই, এটা হ্যাভের শাসন হবে না হ্যাভ নটের শাসন হবে, ইনসাফের শাসন হবে না ভোগের শাসন হবে। এই লড়াই চলমান রয়েছে, এই লড়াই চলছে, এই লড়াই চলবে। অনেক ধন্যবাদ জনাব বেনজির খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুবর্ণভূমির দর্শক পাঠক সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সুবর্ণভূমিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে এবং ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদত বরণ নিয়ে বেনজির খানের বিশ্লেষণ। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সুবর্ণভূমির সাথে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।